হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা দিন তোমাদের কাছ থেকে একটু অবসর নিয়েছিলাম, তবে কমিউনিটি পোস্ট দিয়ে তোমাদের অনুমতি নিয়েছিলাম। যাই হোক, একটা দিন পর আজকে তোমাদের কাছে আসলাম। আজকে সবাইকে বলবো, একটা স্পেশাল এপিসোড তোমাদের জন্য এনেছি। দুটো ঘটনা আছে। প্রথম যে ঘটনাটা, আমরা একটা ফুটেজ পাবো, পুরো ভিডিও পাবো, সাথে ভয়েসও পাবো। আজকে ঘটনাটা তোমাদেরকে একটু জাস্ট, আমি যেই বাড়িতে অ্যাকচুয়ালিও ঘটনাটা ঘটে, অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাট, তো সেই ফ্ল্যাটের তোমাদের প্রথমে ভিডিওটা আমাকে যে বোন শেয়ার করে, সেই ভিডিওটা শেয়ার করব। তোমরা দেখো, ঘটনাটা শুনলে আজকে রীতিমতো রাতে ঘুম উড়ে যাবে। আমি তোমাদের সামনে সত্য ঘটনা প্রত্যেক দিন তুলে ধরি, সাথে কিন্তু প্রুফ হিসাবে, কারণ আমি জানি তোমাদের কাছে প্রুফ লাগে না, তবে সবাই তো আর আমার খুব কাছের বন্ধুরা দেখে না, অনেকেই আছে যারা অনেক রকম প্রশ্ন করে, তো তাদের জন্য আমাকে কখনো কখনো ভয়েস ক্লিপস দেন ভিডিও শো করতে হয়। তো যাই হোক, আজকে সেই ফ্ল্যাটের পুরো ভিডিওটা দেখে আসো ঘুরে, সাথে যাও, তারপর আজকের ঘটনায় আসবো। আজকে ঘটনাটা শুনলে অনেকেই, আমি জানি যারা জানো আমি কে, অনেকেই আমাকে প্রশ্ন করো, তারা আজকে উত্তরটা ভালো করে পেয়ে যাবে। যাও, আগে একবার ফ্ল্যাটটা দেখে আসো। তো দর্শক বন্ধুরা, তোমরা ফ্ল্যাটটা দেখলে, এই যে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটে আমার যে বোন, তার হাজবেন্ড, তার একটি মেয়ে, তিনজন মাত্র প্রাণী বসবাস করে। তারা ফ্ল্যাটটা ভাড়া নেয়, ভাড়া নিয়ে থাকতে আরম্ভ করে। ঠিক প্রথম দিন ঘটনাটা ঘটে, আমাকে বোন জানায়, দিদি ভাই, এই ফ্ল্যাটে ঢোকার পর থেকেই আমি লক্ষ্য করি আমার মেয়ের আচার, মেয়ের ব্যবহার, মেয়ের প্রত্যেকটা জিনিস যেন নেগেটিভ হয়ে গেছে। আমার লক্ষ্মীমন্ত একটি মেয়ে, সুন্দর একটা ফুটফুটে মেয়ে, কোনোদিন বাবা মায়ের মুখের উপরে কথা বলে না, চোখের দিকে তাকিয়ে কথা বলে না, সেই মেয়ে রীতিমতো বাড়িতে খারাপ ব্যবহার, খাওয়া দাওয়া সব বন্ধ। তারপর সেই মেয়েটা আস্তে 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 যত দিন যায় অসুস্থ হতে থাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো, প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, শেয়ার করে দাও অবশ্যই, আর সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত করোনি, কারণ এখানে কোনো বানানো গল্প বলা হয় না, তোমরা সেটা শুনলে বুঝতেই পারো। এবার আমরা কন্টিনিউ করি। বোন বলে, দিদি ভাই, আমরা অনেক কিছু করি, কোনো জায়গায় কোনো কাজ দেয়নি, করার পরেও আমার মেয়ের যে প্রবলেম সেগুলো হতেই থাকে। আমার ভিডিও দেখে, আমার সাথে যোগাযোগ করে, আমাকে বলে, দিদি ভাই,
অনেক কিছু করেছি, ডাক্তার থেকে শুরু করে প্রচুর টাকা মেয়ের পেছনে কিন্তু খরচা করে ফেলেছি, কিন্তু মেয়ের কোনো রকম কিছু হয় না। তুমি কিছু করে দাও দিদিভাই, তোমার প্রতি অগাধ বিশ্বাস, তুমি পারবে। আমি মেয়ের ফটো, সাথে যেখানে ফ্ল্যাটে থাকে সেখানের পুরোটা আমি ভিডিও দেখি, দেখে আমি যেটা মায়ের আসনে বসে জানি আমি তাদের জানাই। তারা আমার সাথে কথা বলে, ফোনে কথা হয় রাতের বেলা। কথা হওয়ার পর মেয়েটির বাবা খুব শীঘ্র কাজটা করার জন্য তার রায় দেয়, বলে দিদিভাই আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আপনি কাজটা করুন, আপনাকে দিচ্ছি আমি কাজটা করতে। তো তার মধ্যে বলে রাখি, কাজটা করার আগে আমাকে বোন বলে দিদিভাই আমাদের বাড়িতে কি আছে তুমি বলো। আমি আসনে বসে যেটা দেখি, বাড়িতে অ্যাকচুয়ালিও জিন আছে। বোন আমাকে একটা ওয়ালে, তাদের বাড়ির যে ওয়াল আছে সেই ওয়ালের একটা ফটো দেখায়। পরিষ্কার করে তোমরাও চিহ্নিত করতে পারবে ওইটা কোনো হাতের ছাপ বা কোনো রকম কিছুর না, ওটা একটা পায়ের ছাপ, স্পষ্ট বোঝা যাচ্ছে পায়ের একটা পরিষ্কার ছাপ। দেয়ালে পা, মানে দেয়ালে পা দিয়ে সেই ছাপটা উঠেছে। কিছু জিনিস যারা বাড়িতে নেগেটিভ থাকে তারা কিন্তু বোঝায় ওই ফ্ল্যাটে, ওই রুমে এমন কি ঘটে গেছে যে মেয়েটার মধ্যে পজেস্ট করছে। মেয়েটা রাতের বেলা ঘুমাতে পারে না, যত দিন যায় আস্তে 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 আস্তে। বোন আমাকে বলে দিদিভাই আমার মেয়ে রাতে ঘুমাতে পারে না, ওই মেয়েটা পড়াশোনাও করতে পারে না, ওর একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে এরকম করে। কারণ যদি একটা বাচ্চা মেয়ে শুধু অসুস্থ অসুস্থ অসুস্থ, হাত পায়ে ব্যথা, গায়ে ব্যথা, মাথা তুলতে পারে না, হঠাৎ হঠাৎ জ্বর, ভয় পায়, সেই মেয়েটা কি করে পড়াশোনা করবে বলো তো? একটা মানুষ সুস্থ না থাকলে কি করবে? কিছু করতে পারে না। আমাকে বলে দিদিভাই তুমি একটা কিছু করো। আমি বললাম ঠিক আছে। আমি তাকে মাদুলি করে পাঠালাম, আমি আমার মায়ের আশীর্বাদ তাকে দিই। যেদিন যায় আমাকে বোন বলল দিদিভাই একটু আগে এসেছে, আমি কি মেয়েকে ধারণ করাবো? মেয়ে ছটপট করছে, দুদিন ধরে মেয়ে, মানে জিনিসটা যে পৌঁছবে, মায়ের আশীর্বাদটা আমি শিপিং করেছি, যেতে 2-3 দিন লাগে, তো যে পৌঁছবে ওর মধ্যে মেয়ের ছটপটানি উঠে গেছে, ছটপট ছটপট করছে। মানে ও তো করছে না, ওকে যে ধরে রাখে, ওর গায়ে শরীরে যে থাকে সে তো বুঝতে পারছে আমার জম আসছে আমার জন্য তৈরি হয়ে, ছটপট ছটপট করছে, বলছে থাকতে পারছে না মেয়ে। যখন জিনিস যায় আমাকে বলে দিদিভাই আমি মেয়েকে ধারণ করাবো। আমি বললাম যা এখনই করিয়ে দে, এখনই ধারণ করা, কি হবে না হবে সিমটম আমাকে বলবি। যখন মেয়েকে সেই জিনিসটা ধারণ করায়, মেয়ে তখন রীতিমতো কাঁপছে, শ্বাস নিতে পারছে না, কাটা ছাগলের মতো দাপড়াচ্ছে। বোন রীতিমতো আমাকে ফোন করতে থাকে, আমি তো ফোন কারো রিসিভ করি না, আর ওখানে ফোন হয় না কথা, আমার তো ট্যাব বড়, ওতে কি করে আমি এর মতো কথা বলবো। আমি ফোন রিসিভ করতে পারিনি। ও মেসেজ করে, আমি সাথে সাথে কিন্তু যারাই মেসেজ করে আমি রিপ্লাইটা করি। তো আমি বললাম কি হয়েছে? বললো দিদি তোমার জিনিসটা পড়াতে মেয়ে এরকম করছে। আমি বললাম করবেই তো, করবে, তুই একটা কাজ কর, খুলে ওর বালিশের নিচে ঢুকিয়ে দে, আর তোকে আমি যে জিনিসটা খাওয়ানোর জন্য দিয়েছি ওকে খাবায়, মেয়ে কিছুটা সুস্থ হয়। আমি বললাম মেয়েকে যা ঘরে নিয়ে গিয়েও ঘরে শুবিয়ে দিয়ে তুই ঘুম পাড়িয়েও ঘুমাবে। মেয়ে খুব ভালো ঘুমায়, কারণ মেয়ে তো এত রাত ঘুমাতেই পারেনি, কারণ ও শরীরে রাতের বেলা ধরতো, শরীরের মধ্যে ধরতো, ও রক্ত চুষে খাচ্ছিল সেই বাচ্চা মেয়েটার, তার জন্য রাতের পর রাত ঘুমাতোই না। মেয়েটা কাঁদতো, কান্নাকাটি করতো, বসে থাকতো চুপ করে, গায়ে ব্যথা পায়ে ব্যথা, চিৎকার, মা গো বাবা গো। মা বাবা একটা মাত্র সন্তান, কি করবে? মেয়ে রাতে ঘুমাচ্ছে না, মা বাবা পাশের রুমে কি করে ঘুমাবে? ডাক্তারের পর ডাক্তার, মেডিসিন, ওষুধে ওষুধ, কবিরাজ সব করেছে। বোন বলে দিদিভাই
আমি যখন বললাম তোর বাড়িতে জিন আছে, তোর বাড়িতে জিন আছে, সে তোর মেয়ের শরীরে আসে, রাতের বেলা আসে। মেয়ের যখন শরীরে আসে তখন মেয়ের ব্যবহার না একদম পরিবর্তন হয়ে যায়। একটা সাধারণ মেয়ে, প্রত্যেক দিন একটা বাচ্চা মেয়েকে তোমার বাড়িতে দেখছো, একটা জিনিস আসার পর সেই মেয়েটা পুরো পরিবর্তন, সেই মেয়েটাকে চিনবেই না, সেই মেয়েটা যেন এক উগ্র হয়ে যাচ্ছে, সেই মেয়েটা তার মধ্যে নেই, একদম পরিবর্তন। যখন জানালাম কি কি হয় বল বাড়িতে, জিন আছে তো, তোর বাড়িতে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, তখন আমাকে সে বোন বলল, দিদি ভাই আমার বাড়িতে কি ঘটে জানো, যেগুলো আমাকে বলেছে আমি ঘটনাটা বেশি বাড়াতে চাই না, তাই জন্য কি বলেছে সেটা তোমরা নিজের মুখে ভয়েসে শোনো। দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমার জন্য আর বড় মার জন্য আজ আমার মেয়ে সুস্থ আছে, আগের থেকে অনেক ভালো আছে। আমরা 1 বছর ধরে যেই ফ্ল্যাটটাতে গেছি সেই ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই নানান রকম কিছু হতে শুরু করে দেয়। প্রথমে আমার মেয়ের শরীর অসুস্থ হয়ে যায়, সব সময় গা হাত পা ব্যথা, ছটফট করতে থাকে। আমার এত শান্তশিষ্ট মেয়ে বিহেভিয়ার পুরো চেঞ্জ হয়ে যায়, আমাদের সাথে খারাপভাবে কথা বলতে থাকে। আমরা বুঝতে পারি না কি করব, ডাক্তার দেখাই, মেডিসিন দিই, কিচ্ছু হয় না। কেউ বলে সাইকিয়াট্রিস্ট দেখাতে, তাও দেখিয়েছি, কোনো কিচ্ছুতে কিচ্ছু হয়নি। মেয়ে ধীরে ধীরে আরো অসুস্থ হতে থাকে, হাত পা যন্ত্রণায় সে 1 বছর ধরে প্রায় স্কুলই যেতে পারেনি, স্কুল অ্যাবসেন্ট হতে থাকে, ও এক্সাম দিতে পারেনি। এই খুব খারাপ পরিস্থিতিতে আমরা ছিলাম। তারপর থেকে 3-4 মাস ধরে শুরু হয় যে আমার বাড়িতে আমি কোনো খাবার রান্না করে রাখতে পারতাম না। যা খাবার রান্না করে রাখি সমস্ত কিছু কেউ যেন খেয়ে নেয়, কোনো অদৃশ্য শক্তি। কিন্তু কে খেয়ে নেয় আমরা বুঝতেই পারি না, কাউকে দেখতে পাই না, কিন্তু আমার ঘরে কোনো খাবারই থাকে না। সব খাবার যেন গায়েব হয়ে যায়। চোখের সামনে মিষ্টির প্যাকেট রাখলে সেখান থেকে মিষ্টি গায়েব হয়ে যাচ্ছে। কোনো কিছু আমি খাবার রাখতে পারছি না। ভালো মন্দ সমস্ত খাবার রাখছি, 5 মিনিটের মধ্যে দেখছি সেই খাবার নেই। অনেক কিছু আমাদের ফেস করতে হয়েছে দিদিভাই। এমনকি কখনো কখনো আমি দেখেছি যে আমার সামনের থেকে মনে হলো যেন কেউ চলে গেল, এক ঘর থেকে আরেক ঘরে কেউ যেন চলে গেল, কিন্তু কে চলে গেল সেটা বুঝতে পারা যেত না। কিন্তু মনে হতো, আমি ফিল করতাম যে আমার পেছন থেকে, আমি রান্না করছি, পেছন থেকে কেউ চলে গেল, কিন্তু কে চলে গেল আমি বুঝতে পারতাম না। একদিন আমাকে এরকমও হয়েছে যে ব্যালকনি থেকে আমাকে মনে হলো যে কেউ আমাকে ঠেলে ফেলে দিচ্ছে, কিন্তু আমি দেখতে পেতাম না যে কে। কিন্তু দিদিভাই, আজ তোমার জন্য আমার মেয়ে অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। তোমার দেওয়া মায়ের আশীর্বাদী, মায়ের মাদুলি, যেদিন বড় মা ঘরে এসছে সেদিন থেকে ধীরে ধীরে আমার মেয়ে সুস্থ হতে শুরু করে দিয়েছে। এখন দিদিভাই আমি কালকের মেয়েকে মাদুলি পরাবো, এখনো পরাইনি, কিন্তু আমার মেয়ে এখন আগের থেকে অনেক নর্মাল আছে, অনেক ভালো আছে। তাই তোমাকে দিদিভাই অনেক ধন্যবাদ। তুমি সুস্থ থাকো, ভালো থাকো। আর বড় মাকে আমার অনেক অনেক প্রণাম। বড় মার আশীর্বাদে আজ আমার মেয়ে ভালো আছে, আমরা আগের থেকে অনেক ভালো আছি দিদিভাই। তুমি এইভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো আমার সোনা দিদিভাই। অনেক ভালো থেকো তুমি। তো দর্শক বন্ধুরা, তোমরা ভয়েসটা শুনলে, যে বোন, বোনের বাড়িতে এখন তো তার মেয়ে ঠিক আছে, আর ও আজীবন ঠিক থাকবে, কারণ আমি তাকে জিনিস দিয়েছি। আমি একটা কথা বলি না, ভণ্ড মানুষের কাছে সবসময় নাম খ্যাতি মানুষে যায় ছুটে, আমি কাউকে প্রচার করি না। শুধু আমার বোন, এই যে বোন বলেছে দিদিভাই আজকে যে আমি উপকার পেয়েছি না, আমি যে 1 বছর ধরে ভুগছিলাম, আমি মা হয়ে আমি জানি। আজকে আমি এগুলো শেয়ার করতে তোমাকে ইউটিউবে বলছি। আমাকে আমার বোনরা, ভাইরা, দিদিভাইরা কেন শেয়ার করতে বলে জানো? যাতে যারা আজকে ক্যামেরার ওপার থেকে ঘটনা শুনছো, যারা নানা জায়গায় ছুটে কোনো রকম সুরাহা পাওনি, যাতে তারা বুঝতে পারো যে কে আসল কাজ করে, কি ভণ্ডামি করে। আমাকে এসে অনেকে বলে, দিদিভাই আপনি এইটা করতে পারেন,
এটা পারেন। আমি কি করতে পারি আমি তাদের বলছি, তোমাদের ধারণার বাইরে। আমি কি করতে পারি ধারণার বাইরে। আমি করতে পারি না, শুধু কি করতে পারি সেটা বুঝতে পারবে না তোমরা। ঠিক আছে, নিজের বড়াই করছি না, যেটা সঠিক সেটা বলছি। আমি কিন্তু বড়াই করছি না। অনেকে কমেন্টে লিখবে কি, কিছুদিন আগে কেউ লিখেছিল কি নিজের কি নিজের ঢাক নিজে পিটাচ্ছে কি, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল। না, আমি সেটা বলছি না। আমি আমার ঢাক ঢোল কিছুই পেটাচ্ছি না, যেটা সেটাই বলছি। তো বোন বলে, দিদিভাই বাড়িতে ধরো এক প্যাকেট মিষ্টি নিয়ে এসে রাখলো, 5 মিনিটের মধ্যে বাড়িতে কেউ নেই, মিষ্টি গায়েব। শুধু মিষ্টি বলে না, খাবার বানিয়ে রাখলেও খাবারটা গায়েব হয়ে যায়। সেই খাবার আর খুঁজে পাওয়া যায় না। রান্নাঘরে রান্না করে রেখে দিয়ে ঘরেই রয়েছে, দরজা জানলা সব বন্ধ, ঘরে একাই রয়েছে বোন। মেয়ে স্কুল চলে গেছে, স্বামী চলে গেছে ডিউটি, বোন একা আছে। কিন্তু বোন দেখছে বাড়িতে যেখানে রান্নাঘরে কিচেনে রান্না করে রেখেছে, রান্না খাবার কিছু নেই, সব কেউ খেয়ে নিয়েছে। কে খাবে? জিন খাচ্ছে। যে জিন বাড়িতে আছে সে খেয়ে নেয়। এমনকি বোন বলছে, দিদিভাই খাবার তো খাচ্ছে, সেটা তো অদ্ভুত একটা ব্যাপার, যেটা মানে বিশ্বাস করার মতন অবিশ্বাস্য। কিন্তু দিদিভাই আমাকে ব্যালকনি দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা হয়েছে। বোন যখন একা থাকে, ধরো ব্যালকনিতে গেছে, কোনো কাজ করছে বা ধরো জামা কাপড় করছে, তো বোন বলছে, দিদি আমাকে ব্যালকনি দিয়ে রীতিমতো সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতো, এরকম একবার দুবার না, বহুবার হয়েছে। ঠেলা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তার মানে বুঝতে পারছো কতটা খাতারনাক, কতটা। আমি বলেছি ইমিডিয়েট বাড়ি ছাড়। আমি তো মেয়েকে করে দিয়েছি যা করে দেওয়ার, ঠিক আছে, ইমিডিয়েট বাড়ি ছাড়। নিজের বাড়ি হলে আমি কাজ করে দিতাম, যেতে হতো না কোথাও। কিন্তু ওখানে ভাড়া থাকে ফ্ল্যাটে ওরা, তো সেখানে তো আমি কাজ করে দিই, কোনো সেরকম লাভ নেই। আমি বললাম বাড়িটা ছাড়, বাড়িটা ছেড়ে দে, বেঁচে যাবি। আর যেই প্রান্তে যাস সেই জিন আর কিছু করতে পারবে না, যদি আমার মায়ের আশীর্বাদ যেটা পাঠিয়েছি ধারণ থাকে। তবে যদি নষ্ট হয়ে যায়, যদি পড়ে যায়, তাহলে সেটা আলাদা ব্যাপার। আমি সবাইকে বলি, মাটিতে পড়লে খারাপ হবে, মরা বাড়ি, আতুর বাড়ি, শ্মশান বাড়ি, যেখানে খুশি যাও, হসপিটালে আমার জিনিস খারাপ হবে না। এত তুচ্ছ জিনিস না, খারাপ হবে। মাটিতে পড়ে গেলে খারাপ হবে কেন? এটা মায়ের জিনিস থাকে তো ওর মধ্যে, ওটা মা ভাবে আমাকে অবহেলা করে ফেলে দিল, তখন সেই জিনিসের মেয়াদটা আস্তে আস্তে ফুরিয়ে যায়। তার কারণে যেন হাত দিয়ে না পড়ে। আমার বলা আছে, যারা যারা নিয়েছে, প্রচুর মানুষ নিয়েছে, প্রচুর মানুষ উপকৃত হয়েছে। প্রত্যেকটা মানুষকে লিখেও বলি, ফোনেও বলে দিই। আজকে তো অন ক্যামেরায় বলে দিলাম, যারা জানতো না জেনেই নিল। তো বোন বলে, দিদি ভাই ইদানিং আমি তো ঘরে দেখতেও পাচ্ছি, বলছে বাড়িতে কেউ নেই, স্বামী চলে গেছে অফিস, মেয়ে চলে গেছে স্কুলে, রান্নাঘরে দিদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতো নিজে রান্না করছি। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার সামনে দিয়ে কেউ গিয়ে পাশের রুমে ঢুকে গেল, সাদা মতো একটা শ্যাডো। মানুষের যেরকম একটা প্রতিচ্ছবি হয়, একটা ছায়া হয়, ঠিক ওরকম একটা প্রতিচ্ছবি ফস করে চলে গেল, সাদা ফ্যাকাশে রং। এই রকম পর্যন্ত বাড়িতে ঘটছে। তাহলে তোমরা কি বলবে? কি বলবে? যারা বলো না যে ভূত নেই, আত্মা নেই, এসব কিছু হয় না, তাহলে এরা কি পাগল? যদি পাগলই হতো আমার জিনিস ধারণ করার পর, তাহলে ভালো কি করে আছে? মেয়েটা কি করে ঘুমাচ্ছে, সুস্থ কি করে আছে? আমি বলছি না, তার মায়ের মুখের কথা আমাকে ফিডব্যাক শেয়ার করেছে। 1 মাসও হয়নি জিনিস নিয়েছে, এমনকি এখনো ধারণও পর্যন্ত করাইনি। তার মা নিজের মুখে বলছে, দিদি আমি জিনিস পড়াইনি, কালকে মঙ্গলবার ধারণ করাবো। শুধু জিনিসটা বাড়িতে গেছে, যেই জিনিসগুলো দিয়েছি অর্ধেক জিনিস এখনো হয়ইনি, তার মধ্যেই কাজ হয়েছে। কারণ মায়ের জিনিস এরকমই, যাকে যেইভাবে কাজ করে দেবো সে সেইভাবে উপকৃত হবে। আমার কাজ এরকমই। কারণ আমি সবাইকে বলে দিই, ভালো করে শুনে নাও, আমার কাজ যা হবে একবারেই হবে, দুবারে হবে না। আমি যা করে দেবো একবারেই করে দেবো। আমি বলবো না যে হয়নি আবার করাও, আমার কাজ ওরকম হয় না। তো যাই হোক দর্শক বন্ধুরা, তোমরা ফুটেজও দেখলে, বোনের ভয়েসও শুনলে, সাথে তোমাদের ঘটনাটাও শেয়ার করলাম। তবে
বড় মায়ের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করব যে মেয়েটা যেন আজীবন সুস্থ থাকবে আমি জানি, তবুও সবসময় বলবো ভালো থাকুক। কারণ একটা সন্তান যদি বাড়ির খারাপ থাকে, মা বাবার কোনোভাবেই মা বাবা ভালো থাকতে পারেন না, হয় না। তো চলো এবার আমরা নেক্সট ঘটনা শুনবো। তার মাঝখানে বলে নিই যে নেক্সট ঘটনায় যাবো, হয়তো ফুটেজ নেই, ভয়েস নেই, কিন্তু বেশ দারুণ ভয়ের। তোমাদের কেমন লাগছে, কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আর আজকে আমি তোমাদের প্রশ্ন রাখবো যে তোমরা কে কোথা থেকে বিলং করো, কে কোথা থেকে আমার ঘটনাটা শুনছো, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? সাথে তোমাদের নাম। তো চলো আমরা এবার নেক্সট ঘটনায় যাই। ঘটনাটা হচ্ছে দুলালের সাথে। দুলাল চক্রবর্তী ব্রাহ্মণ ঘরের ছেলে। দুলাল কোনো দিনই কোনো কিছুতেই ভয় পায় না, না কোনো মানুষকে ভয় পায়, না পাড়ার অনেক দাদা মস্তান থাকে তাদের ভয় পায়, না ছোটবেলা থেকে দিদিমণি মাস্টার মশাই বাবা মা কাউকেও ভয় পায়। দুলাল খুব সাহসী ছেলে। তো দুলাল একদিন আমাকে জানায়, দিদি ভাই আমি না এসব ইউটিউব কোনো সময় দেখতাম না, আমার এসব পছন্দ না। আর আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, সেরা আমার কাছে। ইদানিং আমি জানি না কেন আমার কারোর গল্প শুনতে ভালো লাগে না, মনে হয় যেন বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু আমি আপনার একটা ঘটনা শুনেছিলাম, তাও কি আপনার ঘটনা আমি চালিয়ে শুনিনি। আমার এক বোন আছে, মামাতো বোন, ও আসে, ওর নাম টুম্পা। ও মামাতো বোন যখন আসে টুম্পা, তখন ও আপনার একটা ঘটনা চালায়। প্রথমে মনে একটা শর্টস কিছু গানের উপর করেছিলেন, ও বলছিল যে দিদিভাইটা খুব মিষ্টি দেখ। তা আমি আবার এক ঝলক দেখলাম, দেখার পর ও একটা আপনার ঘটনা চালালো। তা আপনার কথাগুলো আমি কাজ করতে 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 শুনছি, বই পড়ছি গল্পের, কিন্তু গানটা যেন বারবার আপনার দিকে আমাকে টানছে। তারপর থেকে জানি না গল্প ভালো লেগে যায়, আমি তারপর থেকে আপনার গল্প, আপনার বলা খুব সরল, খুব সাধারণ, আমার ভালো লাগে। কোনো রকম ওই কাট নেই, বেশি কোনো ভয়েস ওভার নেই, কোনো রকম ভয়েস মিউজিক এসব কিছু নেই। সিম্পল একদম বসে, সে আগেকারের মানে যেরকম দিদিরা আর দিদিমা ঠাকুমারা যেরকম ঘটনা বলতো, আপনি সাধারণভাবে ঘটনা বলেন, মনে হয় যেন আপনার পরিবারের আমরা সব শুনছি। যার কারণে খুব সাদা সিধা বলে আপনার ঘটনাটা শুনি একটার পর একটা। তো তার জন্য আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, যদিও আমি সেটা ভূত প্রেত বলে ব্যাখ্যা করব না, সেটা আপনিই বলবেন দিদি ভাই যে আমার সাথে সেদিন যেটা ঘটেছিল ওটা কি কোনো রকম প্যারানর্মাল কিছু ছিল, না আমার মনের ভুল ছিল, না অন্য কিছু ছিল। তো ঘটনাটা ভাই বলে, দিদি ভাই আমি একদিন ছাদে বসে আছি, খুব গরম, প্রচণ্ড গরম, আর কারেন্ট অফ হয়ে যায় গরমের সময়, থেকে থেকে লোডশেডিং হয়। আমি ছাদে বসে আছি, আমার বাবা আমাকে উপরে গিয়ে বলল, দুলাল ভাত খেয়েছিস? আমি বললাম হ্যাঁ খেয়েছি। আমাকে বলল যে একটা কাজ কর, শুয়ে পড়, জানলাটা খুলে দে, পূর্ব দিকে জানলাটা খুলে শো। আমি বললাম ঠিক আছে, একটু পরে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। বাবা চলে গেল। আমার বাবা মা আমাকে কোনো জিনিস নিয়ে বেশি ছোট থেকে কোনো দিন মানে ওই কানের কাছে বলে না পাঁচালি পড়া, আমার সাথে চলে না, কারণ আমাকে বললে আমি সেটা করবই না। তো তার জন্য আমার বাবা মা আমাকে খুব ভালো করে চেনে, এখন আমার 23 বছর বয়স। দুলাল ভাই বলে বাবা চলে যায়, আমি বসে থাকি, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কখনো আবার একদম গুমোট হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার গুমোট হয়ে যাচ্ছে। হামেশাই এই জিনিসগুলো কিন্তু হামেশাই হয়, দেখবে যখন প্রচণ্ড গরম পড়ে না, শীতের সময় আমাদের হাওয়াটা ঠান্ডা গায়ে লাগে, গরমেও কিন্তু ঠান্ডা হাওয়া চলে, কিন্তু আমরা সেই হাওয়াটা না ফিল করতে পারি না, চলছে যে। তো ভাই দেখছে কখনো কখনো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, কখনো কখনো একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো বসে রয়েছে, তারপরে উঠে ও হাঁটতে হাঁটতে বলছে আমাদের মানে আমাদেরই বাড়ির একটা পেয়ারা গাছ আছে, যে পেয়ারা গাছটা পুরো ছাদের মধ্যে আছড়ে পড়েছে। যখন পেয়ারা হয় তখন ছাদে প্রচুর পেয়ারা পড়ে থাকে, ওই সময় গাছে পেয়ারা হয়েছিল। তো অনেকক্ষণ ধরে বসে আছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু খিদে খিদে পাচ্ছে। তা আমি
ওই ছাদের উপর দিয়ে ওখান থেকে উঠে পেয়ারা গাছের ওইদিকে যাই। পেয়ারা গাছের ওখানে গিয়ে আমি ছাদের মধ্যে বসে বসে পেয়ারা খেতে পারবো। পুরো ডালটা এরকম ছড়িয়েছে তো, তা আমি ছাদে বসে দুটো পেয়ারা ওই আলোতেই, মানে চাঁদের আলোতেই দুটো পেয়ারা ভালো মতো দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরে বসে আছি, চারপাশে অন্ধকার তো, দুটো পেয়ারা নিয়ে আমি পেয়ারা খাচ্ছি। হঠাৎ একটা পেয়ারা 2 থেকে 3 কামড় দিয়েছি। আমি দেখলাম আমার পেছনে কেউ এসে দাঁড়ালো, কেউ এসে দাঁড়ালো। আমি না ভাবলাম মনে হয় বাবা এসছে, বাবা তো অনেকক্ষণ আগে বলে গেছে আমি যাইনি, হয়তো বাবা এসছে বা ধমক দেবে। আর ধমক দিয়ে তো আমাকে কোনো কাজ হবে না, বাবাই এসছে। দুলাল ভাই বলছে, দিদি আমি চুপচাপ ওখানটা বসে আছি, আমি বুঝতে পারছি আমার পেছনে কেউ যেন এসে দাঁড়িয়ে আছে। আমি অনেকক্ষণ ধরে ভাবছি বাবা আসলে তো বাবা আমাকে ডাকবে, বাবা আমাকে ডাকছে না তো, তাহলে কি ওই বাবা না? মা তো উঠবে না, মা দিনের বেলাও ছাদে সেরকম আসে না, পায়ে ব্যথা, মা ভালো করে হাঁটতেও পারে না, মা তো আসবে না। কি মন গেল, আমি একবার ঘুরে জাস্ট পেছন ফিরলাম। অবাক কাণ্ড, কেউ তো নেই, কিন্তু পুরো পরিষ্কার বুঝেছি আমার পেছনে কেউ দাঁড়িয়েছে। আমার পেছনে মানে কি অনেক দূরে না, মানে আমি হাত এরকম করলে তাকে পাবো এরকম দূরত্বে, কিন্তু কেউ নেই। অদ্ভুত লাগলো, অদ্ভুত লাগলো বিষয়টা। আবার হাওয়াটা বন্ধ ছিল, হাওয়াটা দিচ্ছে, আমি একা একা বলছি ওফ কি শান্তি, ভগবানের হাওয়ার থেকে এসির হাওয়াও কাজের না। উফ, আমি বসে বসে একটা কথাই বলছি চোখটা বন্ধ করে, আর খুব হাওয়া দিচ্ছে। হঠাৎ পেয়ারা গাছটাকে কেউ অদ্ভুতভাবে ধরে দোলালো, এমনভাবে গাছটাকে দোলালো রীতিমতো আমি মানে ভয় পেয়ে গেছি। আমি বলো কি হলো, গাছটা এরম কে দোলাচ্ছে, তাহলে পারে কি বাদর ঠাদর আসলো নাকি রাতের বেলা? ওর সাথে সাথে ওঠে, অতক্ষণে কারেন্ট চলে আসে, ও এসে উপর থেকে নিচে নামে, কারণ উপরে তো কেউ নাড়াচ্ছে না, তাহলে নিশ্চয়ই গাছের গোড়া ধরে কেউ নাড়াচ্ছে। ও নেবে এসে বাইরের তালা খুলে বাইরে বেরোয়, ঠিকছে না, পুরো বাইরে নিস্তব্ধ, কেউ নেই, কেউ তো নেই যে গাছ নাড়াবে বা কিছু। ও একা একা মনে মনে রীতিমতো তখন ভয় পায় যে আমার সাথে হচ্ছেটা কি, ও ভয় পায়, কিন্তু ভয় পাওয়া সত্ত্বেও সাহস করে ও আবার ছাদে ওঠে। ওই যে বললাম না ভয় পাবার ছেলে না, ও কিন্তু ভয় পাবার ছেলে না। হুম, ও ছাদে ওঠে, ছাদে উঠে দেখছে না পুরো গাছ, কিন্তু ছাদে উঠে দেখছে না পুরো একদম সব কিছু নিস্তব্ধ। ও ভাবলো কি হলো, পেয়ারাও কিন্তু নিচে 2-1 পড়েছে, এবার যদি গাছ কেউ না নাড়ায়, ঝড় তো উঠিনি যে পেয়ারা পড়বে। যাই হোক, ও সেটাকেও গুরুত্ব দেয়নি, ও কোনো কিছু তো ভয় পায় না, তো গুরুত্ব না দিয়ে ও এসে শুয়ে পড়ে, পাখা চলছে হাই স্পিডে শুয়ে রয়েছে। হঠাৎ একটা পায়ের নুপুরের শব্দ শোনে। ও ভাবছে যে পাড়াতে এক কাকিমা আছে ওদের পাড়াতে, সেই কাকিমা, এবার সেই কাকিমা কিনা ও জানে না যে সেই কাকিমা পায়ের নুপুর পরে এসছে বা কিছু, কিন্তু ওই যে পায়ের নুপুরের শব্দ হচ্ছে, এবার ওই কাকিমার একটু স্বভাব আছে লোকের বাড়িতে গিয়ে সবজি চুরি করা, ফুল চুরি করা। তো ভাবছে ওই কাকিমা মনে হয় পেয়ারা চুরি করতে এসছে। আর যে ভাই দুলাল, দুলালের যে জানলাটা পূর্ব দিকে আছে তার পাশেই কিন্তু গাছের গোড়াটা উঠেছে ছাদে। ও ভাবছে নিশ্চয়ই ওই চূর্ণী কাকিমাই এসছে। ও তখন ওই জানলার কাছে চুপ করে সেটে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। দুলাল ভাই বলছে, আমি যা দেখলাম না দিদি ভাই, আমি তাও বলবো না যেটা কোনো আত্মা বা কিছু, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি, বলছে আমি দেখলাম দুটো বাচ্চা মেয়ে, একদম মাথায় মাথায়, যেরকম টুইন্স হয় না, যমজ, ওরকম পুরো মাথায় মাথায় দুটো বাচ্চা মেয়ে, একদম পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালারের, মানে সাদা সাদাই মনে হচ্ছে কালারটা, কিন্তু পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালারের ফ্রক পরা, ঠিক হাঁটুর ওপরে, দুটো মেয়েই বেশ মোটা সোটা। আর বাচ্চাগুলোর মাথায় খুব একটা চুল নেই। এই জিনিসটা দুলাল ভাই জানলা দিয়ে দেখছে, বাচ্চাগুলো একজন ওই হাওয়ায়, হাওয়ায় যেরকম ওড়ে না, ওরকম একজন হাওয়ার মতো উঠছে আবার নেমে যাচ্ছে, আবার তার পাশের জন যে আছে সে আবার হাওয়ায় উঠছে আবার নেমে যাচ্ছে। আমি বলছি আমার গা কাটা দিচ্ছে। দুলাল ভাই বলছে
দিদিভাই, আমি দেখে না প্রথমে ভাবলাম আমি কি ম্যাজিক দেখছি, ম্যাজিক শো চলছে নাকি। মানে ও তো ভয় পায় না, ওর মাথায় না এইসব খেয়ালই আসে যে কি করে দুটো মেয়ে, না হলেও 8-9 বছর বয়স হবে, বেশ হেলদি বডি, বলছে দুটো মেয়েই একজন উঠছে 2-3 বার, একজন উঠে নেমে যাচ্ছে, কিছুটা হাইট, বেশি না, 2-3 ফুট হাইট উঠছে নেমে যাচ্ছে, আবার তার পাশের মেয়েটা আবার ও উঠছে নেমে যাচ্ছে, এরকম করছে। তো দুলাল ভাই অনেকক্ষণ দেখার পর ও ভাবতে গেল কি হচ্ছে, কি হচ্ছে, আমি কি দেখছি, চোখে ঘুমের ঘোরে নাকি দেখছি আমি। ও কি করে, গিয়ে ওর বাবাকে ডাকে, কারণ ওর বাবাকে ডাকে জিনিসটা যাচাই করার জন্য যে সত্যি যেটা আমি দেখছি সেটা কি তুমি দেখছো। ওর বাবাকে গিয়ে বলো, ও বাবা, বাবা ওঠো, ও বাবা ওঠো। ওর বাবা বলছে কি হলো, এই রাত্রেবেলা, কানা রাতে তুই ডাকছিস, ঘুমাতে দিবি না, সকালে ডিউটি যাব। বলছে ওঠো না। আর মা ওঠে, বাবাও ওঠে, বলছে কি হয়েছে দুলাল বল, এই রাতের বেলা কেন জ্বালাচ্ছিস তুই, কি হয়েছে। বলছে বাবা অনেক কিছু হয়েছে, আবার কিছু হয়নি। বলছে হেয়ালি করিস না, বল। বলছে তুমি আমার সাথে এসো। তার বাবাকে নিয়ে যায়। তার বাবাকে যখন নিয়ে যায়, তার বাবা হতবাক হয়ে যায় গিয়ে, কারণ তার বাবাও দেখে দুটো বাচ্চা যমজ মেয়ে, ওরকম পরিষ্কার দেখা যাচ্ছে না, একটু তো জানলা দিয়ে বাইরে দূরে আছে, একদম কাছে না, কিন্তু মানে বোঝা যাচ্ছে ভালো মতো, কারণ ওদের বাইরে ডুম লাইট জ্বলছে, কারেন্ট এসে গেছিল। বলছে দুটো বাচ্চা মেয়েকে তার বাবা দেখে, কিন্তু মা দেখেনি, মা দেখতেও যাইও নি, বাবা দেখে। যখন বাবা বলে যে দুলাল, আহ, ঘরের চাবিটা দে, আমি চাবিটা খুলে সামনে গিয়ে দেখব। তখন দুলাল বলছে বাবা ওই যে চাবি। যখন চাবি দিয়ে বাবা ছেলে দুজনেই বেরোয়, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু কোনো কিছু না থাকা সত্ত্বেও দুলাল যেটা বলে, দিদি একটা হালকা মেঠে মেঠে মিষ্টি একটা, যেরকম ফুলের গন্ধ হয় না, আমি বলতে পারবো না, 2-3টে ফুল মিক্সড করলে, যেরকম ধরো জুঁই ফুল, বেল ফুল, রজনীগন্ধা ফুল, এই ফুলগুলো যদি তুমি একত্রে একটা স্প্রে বানাও, তাহলে যেরকম গন্ধ হবে ঠিক ওই রকম একটা সুগন্ধি, হালকা, খুব কড়া না, হালকা সুগন্ধি একটা কিন্তু বাইরেটা দিয়ে বেরোচ্ছিল। যখন আমরা বাইরে বেরোই, যেরকম দেখবে ভাম বিড়াল যদি কোনো জায়গায় থাকে বা কোনো জায়গা দিয়ে যায়, তাহলে পরে লক্ষ্য করবে তোমার গোবিন্দভোগ চালের গন্ধ বেরোয়, মানে গোবিন্দভোগ চাল ভেজানো ছিল তার একটা গন্ধ বেরোচ্ছে, খুব কড়া, দেখবে গন্ধ বেরোয়, পুরো গোবিন্দভোগ চালের এই গন্ধটা হচ্ছে ভাম বিড়ালের গা দিয়ে বেরোয়। যদি কেউ পেয়ে থাকো, একমত জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর বলছে যে মেয়ে দুটো ছিল, বাচ্চা দুটো কে কি ভূত ছিল, না জিন ছিল, না পরী ছিল, না কোনো আত্মা ছিল, কি কি ছিল জানি না, না মানুষ ছিল, কিন্তু যেই থাকুক, যখন আমরা বেরোই তখন আমরা তো কাউকে দেখতে পারিনি, কিন্তু একটা হালকা সুগন্ধি বেরোচ্ছিল, যে সুগন্ধিটা মানে যে কেউ শুনলে না, মানে ওখানে দাঁড়িয়ে যাবে। আমার বাবা আমাকে বললো চল 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 দুলাল ঘরে চল। তারপরে বাবা পাড়ার একজনকে নিয়ে আসে, চাচাকে। সেই চাচা গাছ টাছ কাটে, বাড়িতে পরিষ্কার করে। সেই চাচাকে নিয়ে আসার পর সেই চাচা বলে তার পেয়ারা গাছটা কেটে দে। এই পেয়ারা গাছ, আর আমাদের পেয়ারা গাছ আমাদের পাড়াতে সেরা নাম ছিল, এত মিষ্টি পেয়ারা হতো, বাবা বেনারস থেকে গাছটা এনেছিল, এত মিষ্টি হতো, ভিতরটা হালকা গোলাপি হতো, আর বড় বড় পেয়ারা হতো, এত দারুণ। ওই গাছটার শেষে ওই চাচাই কেটে দেয়। তারপর থেকে আমাদের বাড়িতে আর কোনো রকম, এখনো ছাদে বসে থাকি, শীতের সময় উঠে বসে থাকি, যেখানে জনমানব সব ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ, চারপাশে গাড়ি ঘোড়া কিছু চলছে না, লোকজন রাস্তা দিয়ে হাঁটছে না, শীতের সময় আমি ছাদে গিয়ে বসে থাকি, কিন্তু আর কোনো রকম কিছুই অভিজ্ঞতা আমার সাথে ঘটেনি। তো দর্শক বন্ধুরা, আমাদের দুটো ঘটনা, তোমাদের কোনটা ভালো লাগলো, কে কোথা থেকে তোমরা ঘটনা শুনছো, তোমাদের নাম অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে কিন্তু। তাহলে চলো এবার আমরা কমেন্ট পড়ি। চলো আমরা তাড়াতাড়ি কমেন্ট পড়ে নিই। আমাদের প্রথম কমেন্ট আজকে কে করেছে দেখি। বং হিন্দু হেসেল, শম্পা মিনি কিচেন, শ্রাবণী হাজরা, তারপর কমেন্ট করেছে পল্লবী মল্লিক, তারপর পাঠশালা থেকে কমেন্ট করেছো। আচ্ছা, খুব ভালো লাগলো। তারপরে হ্যাঁ, একজন কমেন্ট করেছে, এটা না বললেই নয়,
সুব্রত চক্রবর্তী, উনি আমাকে কমেন্ট করেছে, সাহস থাকলে হোটেলের নাম বলুন, না হলে কি ট্যুরিস্টদের মনে কেন ভয় ঢোকাচ্ছেন। ট্যুরিস্টদের মনে ভয় ঢোকানোর এখানে কোনো প্রশ্ন নেই, আমি সতর্ক করছি। আর যার মনে হবে ভয় ঢুকাচ্ছি বা কিছু, তা বলে যাওয়া কেউ ছেড়ে দেয় না, ঠিক আছে? আর আমার চ্যানেলে প্রথম আমি দীঘার ঘটনা বলছি না, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ঘটনা বানায়। আচ্ছা, আমি তাকে উত্তর দিয়েছিলাম, আপনি কে ভাই, নাম বলতে হবে, উস্কানি দিয়ে কিছু হবে না। আচ্ছা বলবো, আপনি লিখিত দিতে পারবেন? যদি কোনো কেস হয় তাহলে আপনি বুঝে নেবেন। তারপর আর পাত্তা পাইনি। আর জানিয়েছিলাম অনেক চ্যানেলেই নাম বলে না, ওখানে গিয়ে উস্কানি দিন না, দেখবেন আপনার চ্যানেল মানে কমেন্টটা ডিলিটই করে দেবে। আমি তো তাও গুরুত্ব দিয়ে পড়েছি। যাই হোক, শম্পা মিত্র, তারপর কমেন্ট করেছে সন্তুর দুনিয়া, প্রদীপ দাস, আয়ান হালদার, তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, ফারহানা, সুদীপ রয়, পিঙ্কি দাস, কিষাণু মান্না, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, পিন্টু ঘোষ, সরস্বতী মজুমদার, তারপর কমেন্ট করেছো দিবাকর কর্মকার, সরি দেব কর্মকার, তারপর কমেন্ট করেছো হেনা তফাদার, তারপরে ফুলেশ্বরী চক্রবর্তী, সোমা দাস পরিবার থেকে, সুমনা ভট্টাচার্যা, মুকুল দাস, রিয়া রয়, তারপর কমেন্ট করেছে ঝুমা চ্যাটার্জি, ডলি হাজরা দিদিভাই, শুভঙ্কর ঘোড়ই, সুজাতা দাস, পাপ্পু দে, তারপরে আমাদের ডালি দেবনাথ, রূপা দে, চৈতালি রয়, সুনিতা চন্দ্র, রুবি, কৃষ্ণা মুখার্জি, আব্দুল হক ভাই তো আগে করেছে, এটা বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছে, চৈতালি চক্রবর্তী, সৈনী রয়, উমা ঘোষ, অনুরদ্ধ দাস, তারপর কমেন্ট করেছো সঞ্চারী চক্রবর্তী, তারপরে সন্দীপন নন্দী, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, আকাশ রূপসাগর। প্রত্যেকের কিন্তু আমি নাম বললাম, এখনের মতো আসবো। সবাই খুব ভালো থেকো। আমার চোখটা হঠাৎ আবার খুব জ্বালা করছে। যাই হোক, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। আর আমাদের ভূত সত্যি চ্যানেলে প্রিন্স আমার যে যুগলবন্দি ঘটনা এসছে, অনেক কিছু তোমরা বলেছো, শিখতে পেরেছি, জানতে পেরেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। যাও, গুড নাইট, টাটা।